আচ্ছা, তোমাদের নেটের আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইউনিট 3 থেকে মেন্টাল হেলথের ক্লাস হবে। তার আগেই বলি যে তোমরা নিশ্চয়ই নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ বা অথবা কি করছো, পিএসসির যে টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্য যে পরীক্ষাটি হবে অলরেডি আমাদের বলা হয়ে গেছে, ডিক্লারেশন চলে এসছে, তার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তার জন্য কি করতে হবে, আমাদের এই ইনস্টিটিউশন নিয়ে আমার যুক্ত হতে হবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের যে কোনো জিজ্ঞাসার জন্য। আমাদের স্বার্থ মতো আমাদের যতটুকু সম্ভব তোমাদেরকে আমরা হেল্প করার জন্য দায়বদ্ধ। এবার আসি আমাদের ক্লাসে। আজকে কি ক্লাস হবে? মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। এটা খুব খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায়। এমন একটা টপিক আমি নিয়েছি যেটা নেট সেটের সঙ্গে রিলেটেড এবং পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এক্সাম তার সঙ্গেও রিলেটেড। এবার আমাদের বুঝতে হবে যে এই মেন্টাল হেলথ এবং হাইজিন এই টপিকটা কোন ইউনিটি আছে। প্রথমে বলে দিই, যারা আজকে নতুন ক্লাসে আছো তাদের জন্য আমি একটা কথা বলবো। তোমরা কি করবে, এই যে নেটের সিলেবাসটা ডাউনলোড করবে, প্লাস হার্ড কপিটা প্রিন্ট আউট করে তোমাদের পাশে রাখতেই হবে। এই সিলেবাসটাকে আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। এই সিলেবাস যদি না জানতে পারি তাহলে নেট সেট কিন্তু আমাদের অধরাই থাকবে। প্রথম মতো তোমরা দেখবে যে এখানে 10টা ইউনিট আছে। 10টা ইউনিটের মধ্যে তোমাদের কিছু বেসিক বা বেসিস আছে, সিলেবাসের কিছু বেসিস ইউনিট আছে, সেগুলো আমাদের ভালো করে করতে হবে। তার মধ্যে একটা ইউনিট হচ্ছে ইউনিট 3। সেখানেই একটা সাব পয়েন্ট বা সাব ইউনিটে রয়েছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই হেলথটা আমরা কোথায় পেয়েছি? আমাকে রিপ্লাই করবে, অনলাইনে যারা স্টুডেন্টস আছো আনসার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এই হেলথকে আমরা মেইনলি দুটো ভাগে আমরা জেনে এসেছি, কি ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ। দেখো, এই ফিজিক্যাল হেলথ বা দৈহিক যে স্বাস্থ্য সেটা সম্পর্কে আমরা অনেকেই সচেতন এবং আমরা অনেকটাই জানি, কিন্তু যেটা সমস্যা এই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য বলেও একটি বিষয় আছে যেটা সম্পর্কে আমাদের সচেতনতার অভাব রয়েছে। তার জন্য আমাদের দেখো, মেন্টাল হেলথ কি আমাদের জানতে হবে। মেন্টাল হেলথ কি কেউ কিছু বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, তোমরা আমাকে আনসার দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদের বলি। দেখো, মেন্টাল হেলথ কি, হাউ পিপল থিঙ্ক, ফিল অ্যান্ড বিহেভ। স্পেশালিস্ট ক্যান হেল্প পিপল উইথ ডিপ্রেশন, anxiety, bipolar disorder, addiction, and other condition that affect their thoughts, feelings and behaviors. অর্থাৎ কি বলছে দেখো, দৈহিক যে ফিজিক্যাল হেলথের কথা যদি বলি, সেখানে কি থাকবে, একটা দৈহিক স্বাস্থ্য মানে আমার জ্বর হয়েছে, শরীর খারাপ, পেটে ব্যথা, এগুলো কি হচ্ছে আমাদের দৈহিক স্বাস্থ্যের সঙ্গে ইনক্লুডেড। কিন্তু মেন্টাল হেলথের সঙ্গে কারা ইনক্লুডেড? আমরা কিভাবে চিন্তা করছি, হাউ পিপল থিঙ্ক। কোনো ঘটনা আমার সামনে ঘটেছে, সেটা আমি কিভাবে চিন্তা করলাম, সেটা সম্পর্কে আমার কি ইমোশন, কিভাবে আমি ফিল করলাম, কি অনুভব করলাম, সেটাতে আমি ভয় পেলাম না, সেটা নিয়ে আমি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার একটা সাহস জন্মালো, এবং কিভাবে সেই অনুযায়ী আমরা বিহেভ বা আচরণ করলাম, সেটা কি হতে পারে। দেখো, মেন্টাল হেলথ যদি কারো গুড না হয়ে খারাপের দিকে যায়, সেখানে কি হবে, এই যে পিপল থিঙ্ক ফিল বিহেভ থেকে তারা কি করতে পারে, ডিপ্রেশন। এই কথাগুলো আমরা ভীষণ ভীষণ ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, যার জন্য শুধুমাত্র পরীক্ষার সিলেবাসের প্রেক্ষাপটে নয়, আমাদের নিজের জীবনের জন্য আমাদের এই টপিকটা জানতে হবে, বুঝতে হবে, যাতে আমরা আমাদের মেন্টাল হেলথকে ঠিক জায়গায় রাখতে পারি। কি হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি। অ্যাংজাইটি কি, খুব দুশ্চিন্তা হয়, কোনো ঘটনা ঘটার আগেই আমি দুশ্চিন্তা করছি। নেট সেটের সিলেবাস আমি ডাউনলোড করেছি, ম্যাম বলেছেন 10টা ইউনিট আছে, আবার পেপার 1 আছে, আমার অ্যাংজাইটি। অ্যাংজাইটি থেকে কি হবে, আমার খাবার হজম হচ্ছে না, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, এগুলো
ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, অ্যাডিকশন, অ্যাডিকশন কি, কোনো নেশা, ড্রাগ অ্যাডিকশনের কথাগুলো আমরা শুনেছি। মেন্টাল হেলথ ক্যান এফেক্ট ডেইলি লিভিং, মানসিক হেলথ কি করে আমাদের ডেইলি যে দৈনন্দিন জীবনযাপন তাকে প্রভাবিত করে। রিলেশনশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার মেন্টাল হেলথ ঠিক নেই তার কি হবে, রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপনের জায়গাটা দুর্বল হবে, প্রভাবিত হবে। অ্যান্ড ফিজিক্যাল হেলথ অলসো, অর্থাৎ শুধুমাত্র মেন্টাল হেলথ মানে মন নিয়েই আমরা কথা বলবো, মাইন্ড নিয়ে কথা বলবো তা নয়। মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে সেটা অলসো রিলেটেড কার মধ্যে, ফিজিক্যাল হেলথ, ফিজিক্যাল হেলথও খারাপ হতে পারে। এবার দেখো তাহলে আমরা কি বুঝছি যে মেন্টাল হেলথ কি কি নিয়ে কাজ করছে, একটা কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল ফিল্ডে কাজ করছে, তোমার ফিলিংস অর্থাৎ ইমোশনাল ফিল্ডে বা প্রাক্ষবিক ফিল্ডে কাজ করে, রিলেশনশিপ অর্থাৎ সোশ্যালি ওয়েলবিং এর ক্ষেত্রে কাজ করে, interpersonal connection and physical factor can contribute to mental ill health। ক্লিয়ার হলো? তাহলে মেন্টাল হেলথ আমরা বুঝতে পেরেছি যেটা কিনা আমাদের মাইন্ড বা মানসিক ক্রিয়াকর্ম অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা, আমাদের ফিলিংস, আমাদের আচরণের সঙ্গে যুক্ত, এবং সেটা অবশ্যই কি করতে পারে, এফেক্টেড করতে পারে আমাদের ফিজিক্যাল হেলথকেও। নেক্সট দেখো কিছু ডেফিনেশন আমি দিয়েছি, আমি দুই একটা বলে দিচ্ছি, তোমরা বাকিটা পড়ার চেষ্টা করবে। কি বলা হচ্ছে, মেন্টাল হেলথ ইজ এ স্টেট অফ মেন্টাল ওয়েলবিং, মানসিকভাবে ভালো থাকা, দ্যাট এনেবলস পিপল টু কোপ উইথ দ্য স্ট্রেসেস, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম কমপ্লেক্স, নানা রকম জটিলতা আছে। আমরা কখনো কি ভাবছি নেট সেটের সিলেবাস ক্লিয়ার করতে হবে, আমাদের কিছু, যেহেতু আমরা অ্যাডাল্ট আমাদের কিছু ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্সি নিয়ে চিন্তা করছি, আমাদের জব নিয়ে আমরা চিন্তা করছি, পরীক্ষা নিয়ে চিন্তা করছি, নানান জটিলতা। সেখানে কি করছে, এই যে দেখো, কোপ উইথ দ্য স্ট্রেসেস অফ লাইফ, মেন্টাল হেলথ কি করে, আমাদের এই যে স্ট্রেসেস হচ্ছে আমাদের যে জটিল জীবনযাত্রার জন্য সেটাকে কোপ আপ করতে হেল্প করে, রিয়েলাইজ দেয়ার এবিলিটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কি এবিলিটিস আছে, আমাদের কোনটা উইকনেস, কোনটা স্ট্রং পয়েন্ট, সেগুলোকে রিয়েলাইজ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার এই 10টা ইউনিট এখানে আছে, এবং পেপার 1-এর কিছু ইউনিট আছে, সেখানে আমাকে রিয়েলাইজ করতে হবে যে কোন ইউনিটে আমি কি স্ট্রং আর কোন ইউনিটটাতে আমি দুর্বল, বুঝতে পারছো? তাহলে তার জন্য আমাদের যদি পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে হয়, তার জন্য কিন্তু আমাদের মেন্টাল হেলথকে ঠিক রাখতে হবে। অ্যান্ড লার্ন ওয়েল অ্যান্ড ওয়ার্ক ওয়েল, কন্ট্রিবিউট দেয়ার কমিউনিটি, কি হচ্ছে তার ফলে কি করবে, সে ভালো করে শিখতে পারবে এবং সেই অনুযায়ী সে কাজটাও ঠিক করে করতে পারবে, বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, মেন্টাল হেলথ হলো এমন একটি অবস্থা, কিসের অবস্থা, মানসিক সুস্থ থাকার একটি অবস্থা, যেটা কিনা করছে আমাদের কমিউনিটিতে কিছু কন্ট্রিবিউট করতে এবং সঠিকভাবে কাজ করতে, নিজেকে রিয়েলাইজ করতে হেল্প করছে। দেখো এখানে কি বলছে, হ্যাটফিল্ডের একটা ডেফিনেশন আছে, মেন্টাল হেলথ ইজ দ্য ফুল হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি, অর্থাৎ আমরা যতটা কাজ করতে পারি, হাইয়েস্ট লেভেলে কতটা কাজ করতে পারি, সেটা খুব হারমোনিয়াসের সঙ্গে যদি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। নেক্সট দেখো, এইবার কি কি ফিচার্স আছে, মেন্টাল হেলথের কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা একটু দেখি। আমি একদম ছোট ছোট পয়েন্টে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই পয়েন্টগুলো আবারও বলি, আমি প্রত্যেক ব্যাচেই বলি, এখানে যেহেতু নতুন স্টুডেন্টস আছো তোমরা, তাদের জন্য আমি আবারও বলছি যে আমার পুরো ক্লাস দেখবে, নোট দেখবে, এবং তার সঙ্গে নিজের একটা পার্সোনাল খাতা থাকবে,
মেন্টাল ম্যাপিং এর খাতা থাকবে, যে শুধু যেখানে পয়েন্ট হাইলাইট করা থাকবে, টপিকের নাম হাইলাইট করা থাকবে এবং তার আন্ডারে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ছোট ছোট করে লিখবো। লিখলে কি হবে, আমরা ক্লাস করছি, নোট পড়ছি, তারপর বুঝে নিচ্ছি, একটা মেন্টাল ম্যাপ তৈরি করছি, পরীক্ষার আগে সেটা বারবার করে রিভাইজ করব। রিভাইজ করতে গিয়ে যে পয়েন্টে আমাদের অসুবিধা হবে সেই পয়েন্টটা ধরে আমি ওই রেকর্ডিং ক্লাসে চলে যাব, রেকর্ডিং ক্লাস বোঝার চেষ্টা করব, তারপরেও যদি না বুঝতে পারি তখন টিচাররা হেল্প করবেন। তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই লিখবে। এক্সপেরিয়েন্সিং পজিটিভ ইমোশন, মেন্টাল হেলথের বৈশিষ্ট্য হচ্ছে এক্সপেরিয়েন্সিং পজিটিভ ইমোশন, অর্থাৎ যে ধনাত্মক বা পজিটিভ ইমোশন প্রক্ষোভগুলো আছে সেগুলোকে বেশি বেশি করে এক্সপেরিয়েন্স করা। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু একটি ঘটনা আমার সাথে খারাপ ঘটেছে, আমি সেটাকেই বারবার মনে করছি, সেটা করলে হবে না। মেন্টাল হেলথ কি বলছে, এক্সপেরিয়েন্স করছে ওই একটা ঘটনা বাদ দিয়েও যে আমার জীবনে বা আমার ওই দিনে আরো নানান রকম ভালো ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলোকে আমার মনে করা, এক্সপেরিয়েন্স করা, তার ফলে আমি আরো নতুন নতুন ভালো কিছু, পজিটিভ কিছু আমি এক্সপেরিয়েন্স করতে পারবো, শিখতে পারবো। ক্লিয়ার? কি কি বলছে, পজিটিভ ইমোশন, হ্যাপিনেস, জয়, প্রাইড, স্যাটিসফ্যাকশন অ্যান্ড লাভ। কি হচ্ছে, খুশি থাকা, আনন্দে থাকা, গর্ব অনুভব করা। আমি যে কাজটা করলাম, আমি আজকে একটা ছোট্ট টপিক আমি শেষ করেছি, একটা মক টেস্ট দিয়েছি, সেটার জন্য ধরো 10টার মধ্যে আমার আগের দিন হয়েছিল 5টা ঠিক, আজকে আমার 6টা ঠিক হয়েছে, আমি নিজেকে নিয়ে একটু স্যাটিসফ্যাকশন, একটু প্রাইড ফিল করলাম। অ্যান্ড লাভ, ভালোবাসাকে অনুভব করতে শেখা, অন্যে যে আমার প্রতি কেয়ারফুল সেটাকে আমার অনুভব করতে শেখায় মেন্টাল হেলথ। Having positive relationship, people you care for, আমরা কি করতে হবে, গুড মেন্টাল হেলথের কি ফিচার্স আছে, আমরা অন্যের প্রতি কেয়ারফুল, যত্নশীল হব, এবং কারা আমার প্রতি যত্নশীল হচ্ছে তার সম্পর্কে সচেতন থাকব। নেক্সট কি, মিনিং অ্যান্ড পারপাস, ফিলিং ইউর লাইফ ইজ ভ্যালুয়েবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, খুব তাৎপর্যপূর্ণ একটি কথা। আমাদের জীবন যে খুবই মূল্যবান সেটা বুঝতে শেখায় মেন্টাল হেলথ। এ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ ডুইং থিংস দ্যাট গিভ ইউ এ সেন্স অফ অ্যাচিভমেন্ট। কি করছি, আমাকে এমন এমন কিছু কাজ করতে হবে যেটা কি করবে, ফিল করাবে যে আমি কিছু অ্যাচিভ করেছি, তার জন্য আমাকে কাজ করে যেতে হবে। বুঝতে পেরেছো? ওই মানে কি বলবো, পরীক্ষা হচ্ছে না, 6 মাস পরীক্ষার সময় রয়েছে, আমরা কি করলাম, 2 মাস 3 মাস ঘুরলাম ফিরলাম, পড়াশুনো করলাম না, তার ফলে কি হবে, 2 মাস পরে যখন সিলেবাস আমি শেষ করতে পারছি না, আমার পরীক্ষার এক্সাম তোমার ক্লিয়ার হচ্ছে না, তখন কি করছি, এই যে তাহলে কি আমি এই অ্যাচিভমেন্টের সেন্সকে ফিল করাতে পারবো না। পরীক্ষা আমার 6 মাস থাকবে, আমি প্রত্যেক দিনই পড়লাম, কাজ করে যেতে হবে, যেটা বলছে গুড মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ কি করে, যে কাজ করতে হবে এবং আমাকে নিজেকে ফিল করাতে হবে যে আমি কিছু অ্যাচিভ করতে পেরেছি। ইমোশনাল স্টেবিলিটি, feelings calm and able to manage emotions. মেন্টাল হেলথ আমাদের কি করায়, আমাদের ইমোশনকে ম্যানেজ করতে শেখায়। কোন জায়গায় আমাকে দুঃখ পেতে হবে, কতটা রাগ করতে হবে, কতটা দুঃখ পেতে হবে, কতটা আনন্দ পেতে অনুভব করতে হবে, সেগুলো কিন্তু মেন্টাল হেলথের থেকে আমরা ইন্ডিকেশন পাচ্ছি। আর কি করছে, দ্য এবিলিটি টু কোপ উইথ দ্য স্ট্রেসেস অফ ডেইলি লাইফ। মেন্টাল হেলথ কি করছে, আমাদের যে দৈনন্দিন জীবনে যে স্ট্রেসে সেটা থেকেও বার করে আনতে হেল্প করছে। সেলফ এস্টিম, সেলফ এস্টিম কি, কনফিডেন্স ইন ওয়ান্স ওন ওর্থ অর এবিলিটিস, নিজের এবিলিটিস এর প্রতি আত্মবিশ্বাস বা বিলিভ। বুঝতে পারছো, আমরা কি করি, অনেক সময় নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি,
বন্ধু এক্সাম ক্লিয়ার করে ফেলছে, বাহ, ওর তো অনেক এই সুবিধে আছে, ওর বাড়ির কাছে ইনস্টিটিউশন আছে, ওর যোগাযোগ ব্যবস্থা ভালো, ওর ইন্টারনেটের সুবিধা আছে, বই সুবিধা আছে, এসব আমরা অজুহাত দিই। কিন্তু কি করি না, যে আমাদের যে নিজের যে এবিলিটিসটা কতটা সেটার উপর বিলিফই রাখি না অনেক সময়। তাই বলছে মেন্টাল হেলথ কি করছে, আমাদের নিজের যে এবিলিটিস, নিজের যে সক্ষমতা, তার উপরে কিন্তু আস্থা রাখছে, বিশ্বাস রাখছে, ভরসা রাখছে। এইগুলো হচ্ছে আমাদের ফিচার্স, মেন্টাল হেলথের ফিচার্স। আচ্ছা, ইন্ডিকেটরস অফ পুয়ার মেন্টাল হেলথ। কিভাবে বুঝবো যে মেন্টাল হেলথ পুয়ার হতে যাচ্ছে? তার কিছু ইন্ডিকেটরস আছে, সেগুলো আমাদের বুঝতে হবে। কি কি হচ্ছে? খুব ভালো পয়েন্ট লিখবে তোমরা, খাতায় নোট করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করো। কি কি ইন্ডিকেটরস আছে মেন্টাল হেলথের পুয়ার হচ্ছে? হ্যাপাজার্ড অ্যান্ড ডিসঅর্গানাইজড ডেইলি লাইফ রুটিন। ডেইলি লাইফ রুটিনে কি হচ্ছে, একটা বিশৃঙ্খল ব্যবস্থা বা বিশৃঙ্খলতা হচ্ছে পুয়ার মেন্টাল হেলথের ইন্ডিকেটর বা বৈশিষ্ট্য বলতে পারি, নির্ণায়কও বলতে পারি। কি হচ্ছে, আমরা কি করব, আজকে আমার ক্লাসে আসতে হবে, আমার বাড়িতে এই কাজগুলো সামলে আসতে হবে, তার মধ্যে হচ্ছে একটা হ্যাপাজার্ড অবস্থা, কোনো ডিসিপ্লিন নেই, কোনো রুটিন নেই যে কোন কাজটা আমার কতটুকু সময় ধরে করতে হবে, তারপরে আমি কাজগুলোকে ওয়ার্কের কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব, তখন বুঝতে হবে যে মেন্টাল হেলথ পুয়ার হচ্ছে। শর্ট টেম্পার্ড অ্যান্ড ইরিটেটিং বিহেভিয়ার, অর্থাৎ খুব সহজেই খুব অল্প কিছুতেই রেগে যাওয়া, একটা বিরক্তি ভাব, কিছুই ভালো লাগছে না। আমরা এখন এই কথাগুলোর সঙ্গে খুব পরিচিত। কি করে বাচ্চারা, কিছু ভালো লাগছে না, গার্ডিয়ানসরা একসাথে গল্প করলে আমার বাচ্চার তো এটা পছন্দই নয়, পছন্দ করে, তার মানে কি, অল্প কিছুতে রেগে যাওয়া এবং বিরক্তিকর একটা ব্যবহার, বিহেভিয়ার, একটা আচরণ। অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অর্থাৎ অ্যাগ্রেসিভনেস, আক্রমণধর্মিতা, কোনো কিছু পাওয়ার জন্য, নিজের চাহিদা ফুলফিল করার জন্য কি করায়, তীব্রভাবে এগিয়ে আসা, কোনো কিছু কেড়ে নেওয়া, এগুলো হচ্ছে অ্যাগ্রেসিভনেসের বৈশিষ্ট্য। এছাড়াও কি করতে পারে, পুয়ার মেন্টাল হেলথ কি করে বুঝবো, রেস্টলেসনেস, কিছুই করছি না কিন্তু আমার কি হচ্ছে, খুব ক্লান্তি লাগছে। ইনক্রিজড অর পুয়ার অ্যাপিটি, অর্থাৎ আমাদের কি হচ্ছে, মেন্টাল হেলথ খারাপ হলে রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রেও, সম্পর্ক স্থাপন, তোমরাই ভাবো যে কেউ খুব অল্প কিছুতেই বিরক্তি প্রকাশ করে, খুব অল্প কিছুতে রেগে যাচ্ছে, তাহলে তার রিলেশনশিপ ইনক্রিজ হবে কি? তোমরা বলো, তাদের কি হবে, সোশিয়ালাইজেশনে ঘাটতি থাকবে। ইরেগুলার স্লিপিং প্যাটার্নস সাচ অ্যাজ ইনসোমনিয়া, ডিস্টার্ব স্লিপ, তাহলে কি হচ্ছে, পুয়ার মেন্টাল হেলথের একটি ইন্ডিকেটরস হচ্ছে ইরেগুলার স্লিপ, খুব ঠিক করে ঘুম হচ্ছে না, ঘুম ঠিক করে না হলে কি হবে, তার চিন্তা ভাবনা এফেক্ট পড়বে এবং তার সঙ্গে সঙ্গে তার ফিজিক্যাল হেলথকেও কিন্তু এফেক্টেড করবে। পুয়ার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, একে অপরের সঙ্গে রিলেশনশিপ খারাপ হবে। বা আমরা যদি দেখি যে আমার কি হচ্ছে, আমার কারোর সাথে সম্পর্ক ঠিকঠাক টিকছে না, সম্পর্ক কারোর সাথেই ভালো নয়, ভাইয়ের সাথে আমি একরকম ব্যবহার করছি, মা বাবাও আমাকে ঠিক ঠিক সম্পর্কটা স্থাপন করতে পারছি না, বন্ধুদের সাথেও ঠিক আমি মিশে কথা বলতে পারছি না, তাদেরকেও আমার ভালো লাগছে না, তখন আমাদের বুঝতে হবে, যদি এগুলো আমাদের নিজের জীবনেও ঘটে থাকে, বুঝতে হবে যে আমাদের মেন্টাল হেলথ খারাপ হচ্ছে। অ্যাংজাইটি অ্যান্ড ওয়ারি, চিন্তা করা, নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস সেলফ অ্যান্ড আদার্স, সবসময় একটা নেতিবাচক মনোভাব নিজের প্রতি, আমি তো নেটের সিলেবাস কমপ্লিট করতেই পারবো না।
এই তুইও পারবি না, অনেক সিলেবাস। আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব থাকে তো, তুমি ধরো একটা ইনিশিয়েশন নিয়ে একটা কাজ করার জন্য তুমি খুব এগিয়ে গেছো, এই বাদ দে তো, ওখানে কি করে যাবি, খুব চাপ, ওই সিলেবাস কমপ্লিট করা, মানে কি নেগেটিভ অ্যাটিটিউড নিজের প্রতি এবং অন্যের প্রতি, মানে পুয়ার মেন্টাল হেলথের ইন্ডিকেশন দিচ্ছে। irregular and abnormal psychological conditions, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, পালস রেট, এগুলো। তাহলে কি হচ্ছে আমাদের, দেখো আমি একটা একদম প্রচলিত বা খুব জানা একটা উদাহরণ দিই। আমাদের যখন এক্সাম হয়, খুব ধরো সিরিয়াস এক্সাম, সেটা সিরিয়াস এক্সামও হতে পারে বা নর্মাল, যেরকম আমরা তোমার মাধ্যমিক দিয়েছি, এইচএস দিলাম, তারপরে তোমরা গ্র্যাজুয়েশন করেছো, প্রত্যেকটা সেমিস্টার তার ভাইবা থাকে। তাহলে কি হচ্ছে, খুব ভালো করে আমরা পড়াশুনো করলাম, পড়াশুনো করার পর যখনই আমি পরীক্ষা দিতে যাচ্ছি, কি হচ্ছে, অস্থির লাগছে, ঘাম হচ্ছে, মাথা ঘুরছে, বা অনেকের কি সমস্যা হয়, জ্বর চলে আসে, অনেকের সমস্যা হয় বদহজম হচ্ছে, খাবার কিছু হজম করতে পারছে না। এটা যদি কন্টিনিউয়াসলি আমরা দেখতে থাকি, হ্যাঁ একটা কারণে হতে পারে যে আমাদের অনেক স্ট্রেস থাকে, আমরা রাত জেগে পড়াশুনো করতে পারি, তার কারণে হতে পারে, কিন্তু যদি সেগুলো কিছুই করছি না, কিন্তু আমার এই সমস্যাগুলো বারবার হচ্ছে, তাহলে বুঝতে হবে যে মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম এগুলো। সেই জন্যই বলছে যে হার্টবিট বেড়ে যাওয়া, বুক ধরপড় করা, পুয়ার মেন্টাল হেলথের ইন্ডিকেটরস। অর্থাৎ কি, মেন্টাল হেলথ যখন আমার খারাপ হবে, তখন আমার সেলফ কনফিডেন্স কমতে থাকবে। আমরা মেন্টাল হেলথের যে পয়েন্টগুলো বা ফিচার্সে দেখলাম যে আমাদের সেলফ এস্টিম বাড়বে, কোনো কাজের প্রতি যে অনুপ্রেরণা, কোনো কাজের প্রতি আমাদের কৌতূহল বাড়বে, ওয়ার্ক পাওয়ার বাড়বে। তাহলে সেইখানে বোঝা যাচ্ছে যে মেন্টাল হেলথ খারাপ হলে কি হবে, আমাদের কনফিডেন্স কমতে থাকবে, তার ফলে আমাদের নিজের যে এবিলিটিস এর উপর বিশ্বাস কমবে, তার জন্য কি হবে, একটা ভয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন সৃষ্টি হবে। তার থেকেই আমাদের এই ব্যাপারগুলো, ভয় পেলে কি হবে, আমি ভয় পাবো, ভয়ের মতো ইমোশন আমাদের ক্রিয়েট হবে, সেইগুলোই বলা হচ্ছে। এছাড়াও কি হয়, অ্যাডিকশন, মেন্টাল হেলথ খারাপ হলে কি করে অনেকে, খুব একটা টেনশনের কাজ আছে, কালকে পরীক্ষা, কি করছে, বারবার স্মোক করছে, বা একটা ইন্টারভিউ দিতে যাবে, বারবার স্মোক করছে, কোনো একটা মিটিং করবে, ড্রাগ নিচ্ছে। তাহলে কি হচ্ছে, এগুলো মেন্টাল হেলথ, পুয়ার মেন্টাল হেলথের ইন্ডিকেটরস। অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, সেটা স্মোকিং হতে পারে, যে কোনো কিছু, সেটা হচ্ছে মেন্টাল হেলথের, আমরা এখন খুব গর্ব করে বলি হাই সোসাইটি, এগুলো মেনটেন করতে হয়, কিন্তু এগুলো আদতেও পুয়ার মেন্টাল হেলথের ইন্ডিকেটরস। এইবার আমরা তো বুঝে গেলাম যে মেন্টাল হেলথ কি, মেন্টাল হেলথটাকে খারাপ যখন হচ্ছে, পুয়ার হচ্ছে, সেটা কি কিভাবে আমরা বুঝবো যে আমাদের মেন্টাল হেলথ খারাপ হচ্ছে, বা আমাদের কোনো স্টুডেন্টকে দেখলাম, গেল। এবার কি, যেখানে খারাপ হচ্ছে, পুয়ার হচ্ছে, সেখানে আমরা থেমে থাকবো তা নিশ্চয়ই নয়, সেটাকে কিভাবে গুড বা ভালোর দিকে নিয়ে যাব, তার জন্য কিছু স্ট্র্যাটেজি আমাদের জানতে হবে। সেগুলো কি কি, ফার্স্টেই হচ্ছে হেল্পিং আদার্স। দেখো, অন্যকে যদি আমরা সাহায্য করি, তোমরা আহ, যারা অনলাইনে আছো, তারা একটু আমাকে বলো তো, যে আমরা যখন অন্যকে হেল্প করি, কোনো বন্ধুর সিলেবাস কমপ্লিট করতে পারিনি, আমরা কিছু একটা বুঝিয়ে দিলাম, বা রাস্তাঘাটে আমরা বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পাই, তাদেরকে আমাদের যতটুকু সামর্থ্য সেইভাবে আমরা হেল্প করলাম, সেই হেল্প করার পরে আমাদের কি রকমের ইমোশন ক্রিয়েট হয়। আচ্ছা, শাশ্বতী আছো, বর্ণালী তুমি নেই, শাশ্বতী বলো, বলো। এই যে মেন্টাল হেলথকে ভালো করার যে বিভিন্ন স্ট্র্যাটেজি, তার মধ্যে আমরা এই পয়েন্টটা কেন রেখেছি, হেল্পিং আদার্স। দেখো, আমরা যখন অন্যকে একটা হেল্প করলাম,
তার ফলে কি হলো, আমাদের মধ্যে একটা গুড ইমোশন ক্রিয়েট হয়। আমি আমার যে ভ্যালু সেটা আমি বুঝতে পারি, অন্যকে হেল্প করা মানে আমার কিছু ভ্যালু আছে, তাই না? সেই জন্য কি বলছে, সেখান থেকে মেন্টাল হেলথকে আমরা ইনক্রিজ করতে পারি, সেখান থেকে আমাদের নিজের প্রতি একটা আস্থা আনতে পারি। কি হয়, মেন্টাল হেলথ যখন খারাপ হয় তখন নিজের প্রতি আস্থা হারিয়ে যায়, যে আমারও কি কোনো ভ্যালু আছে, এই রকম ফিলিংস আমাদের হয়। তার ফলে কিছু অন্যকে যদি আমি হেল্প করি, তখন আমাদের যে একটা ভ্যালু রয়েছে, প্রথমেই আমরা মেন্টাল হেলথের পয়েন্টেই পড়েছিলাম যে আমাদের জীবনকে ভ্যালুয়েবল করতে শেখায়। বুঝতে পেরেছো? দেন হচ্ছে কি করতে হবে, বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে পারি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি যেগুলো আমাদেরকে আনন্দ দেবে। সেটা কি হতে পারে, লাইক যোগা হতে পারে, গেটিং গুড স্লিপ হতে পারে, খুব বেশি করে ঘুমানো। মেন্টাল হেলথ যখন আমাদের খারাপ হচ্ছে, আমরা ইন্ডিকেটার্সেই পড়েছি যে ঘুমের একটা অসামঞ্জস্যতা দেখা যায়। তার জন্য কি করতে হবে, আমাদের একটু বডিকে রেস্ট দিতে হবে, ঘুমানোর চেষ্টা করতে হবে, গুড স্লিপ, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, সেটা করতে পারি। তার সঙ্গে যোগা করতে পারি। এছাড়াও ইটিং হেলদি ফুড, খুব ভালো হেলদি খাবার খাওয়া বা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। কানেক্টিং উইথ আদার্স, বিল্ডিং অ্যান্ড মেনটেনিং পজিটিভ রিলেশনশিপ, তাই না? আমরা কি হিউম্যান বিং একটা সোশ্যাল অ্যানিমাল, সামাজিক প্রাণী। আমাদের জীবনের চাহিদাগুলো কি হচ্ছে, সমাজকে ঘিরে এবং নিজের ব্যক্তি জীবনকে ঘিরে। ব্যক্তি জীবনের যখন চাহিদা আমি ফুলফিল করছি, অলরেডি আমি সামাজিক নিডগুলো ফুলফিল করতে পারবো। প্রথমে সেলফ রিয়েলাইজেশন বা নিজেকে বোঝা, নিজেকে জানা, নিজেকে যদি ভালো রাখতে পারি, তাহলে আমিও এমন কিছু করতে পারবো যেটা আমার সমাজকে উপকারিতা বা সমাজের পক্ষে এফেক্টিভ হবে। তার জন্য কি হচ্ছে, কানেক্টিং উইথ আদার্স, আমরা একাকিত্বে, যে একাকিত্ব টার্মগুলো, ডিপ্রেশন, এই টার্মগুলো এখন আমরা খুব বেশিভাবে দেখে থাকি। তার জন্য কি হতে হবে, অন্যের সঙ্গে আমাদের বন্ডিং তৈরি করতে হবে, এবং বিল্ডিং অ্যান্ড মেনটেনিং পজিটিভ রিলেশনশিপ। পজিটিভ এই জন্য এটা নয় যে নেগেটিভ রিলেশনশিপ, যে রিলেশনশিপ আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমার মেন্টাল হেলথকে খারাপ করছে, আমাকে সবসময় হিউমিলিয়েট করে, সেই রিলেশনশিপ আমি তৈরি করছি বা সেখানে আমার থাকতেই হবে। মানে কি, আমি ভাবছি মেন্টাল হেলথ ম্যামের ক্লাস করেছি, কি মেন্টাল হেলথ, গুড মেন্টাল হেলথের কি ইন্ডিকেটার্স, ম্যাম বলেছেন যে না, রিলেশনশিপটাকে ঠিক করে রাখা, সম্পর্ক স্থাপন ঠিক করে সেটার দিকে আমরা সচেতন হওয়া। তাই বলে এই নয় যে আমাকে যেটা ক্ষতি করছে সেইখানে আমাকে বজায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, গুড পজিটিভ রিলেশনশিপ তৈরি করা এবং অন্যের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করা। তুমি যখন কারো হেল্প করবে, তার সহযোগিতা করবে, অবশ্যই তার সাথে তোমার রিলেশনশিপ তৈরি হবে, কানেকশন তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, এগুলো দেখা। লার্নিং স্ট্র্যাটেজিস টু ম্যানেজ স্ট্রেস, স্ট্রেস থেকে আমাদের মেন্টাল হেলথ খারাপ হতে পারে। যখন স্ট্রেসকে আমরা ম্যানেজ করতে পারছি না, সেখান থেকে আমাদের মেন্টাল হেলথ খারাপ করতে পারে। তাহলে কি করতে হবে, আমাদের স্ট্রেসকে ম্যানেজ করার স্ট্র্যাটেজি শিখতে হবে। তার জন্য আমাদের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হতে পারে, যে সারাদিনে আমার কি অনেক ধরনের দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার এই নেটের সিলেবাসও আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি করতে হবে, সেটাকে ওয়ার্কটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, ম্যানেজ করতে হবে। যখন আমি ছোট ছোট অংশে, ছোট ছোট ধাপে সেটাকে কমপ্লিট করব, দেখবে আমাদের স্ট্রেসটা কমে গেছে। তাহলে আমাদের স্ট্রেসটাকে কিভাবে আমরা ম্যানেজ করব, সেই সম্পর্কে আমাদের কিছু পদ্ধতি জানতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাভিং রিয়েলিস্টিক এক্সপেকটেশন। আমাদের এমন কিছু, এরপরেই আমরা কি করব, ডিফেন্স মেকানিজম বা অ্যাডজাস্টমেন্ট মেকানিজম পড়ব। সেখানে আমরা দেখতে পাবো কিছু বিষয়, যে আমরা কিভাবে কোন কোন কৌশলের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করে থাকি। সেখানে কি বলছে, সেখানেও আমরা এই পয়েন্টের সাথে রিলেটেড একটা পয়েন্ট পাবো, রিয়েলিস্টিক এক্সপেকটেশন,
অর্থাৎ বাস্তবসম্মত প্রত্যাশা আমাদের রাখতে হবে। এমন কিছু প্রত্যাশা নিজের থেকেও করব না যেটা আমার এবিলিটির বাইরে, এবং সোসাইটির থেকে তো নয়ই। তাহলে রিয়েলিস্টিক তোমার এক্সপেকটেশন রাখতে হবে, তাহলে আমি আমার মেন্টাল হেলথকে আস্তে আস্তে ঠিক করতে পারি। নো ওয়ান ইজ হ্যাপি অ্যান্ড পজিটিভ অল দ্য টাইম। কেউই এমন নয় যে সবসময় সে খুশিতে থাকবে। আমার জীবনে দুঃখের ঘটনা ঘটছে মানে এই নয় যে কারো, আমরা কি ভাবি যে শুধু আমার সাথেই এটা হয়। এই সেন্টেন্সটার সঙ্গে আমরা খুব পরিচিত, কি শুধু আমার সাথেই এটা হয়। আমাদের এই মানসিকতা তৈরি করতে হবে, শুধু আমার সাথে নয়, সুখ দুঃখ অন্যান্য ইমোশন নিয়েই আমাদের জীবন, প্রত্যেকটা ইমোশনকেই আমাদের এনজয় করতে হবে। তাহলে কি নাথিং ইজ পার্মানেন্ট। ক্লিয়ার? আমাদের বুঝতে হবে যে কোনো কিছুই পার্মানেন্ট নয়। আমার কাছে এখন কোনো আনন্দের অভিজ্ঞতা আছে, আমি খুব আনন্দিত, খুব এক্সাইটেড, মানে এইটা নয় যে আমার কাছে সবসময় আনন্দের অভিজ্ঞতাটাই থাকবে। আবার আমি খুব সমস্যায় জর্জরিত হয়ে আছি, সে তার মানেও এটা নয় যে আমি সবসময় সমস্যায় জর্জরিত থাকবো। এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে, তাহলে আমাদের মেন্টাল হেলথের খুব ভালো করে যত্ন, পরিচর্যা, নারিশমেন্ট আমরা করতে পারবো। দেন কি বলা হচ্ছে, লার্নিং ওয়েজ টু রিল্যাক্স সাচ অ্যাজ মেডিটেশন। এই যে আমি একটু আগেই একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের এক্সামের আগে ঘাম হচ্ছে, বিভিন্ন ফিজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, সেখানে কি হচ্ছে আমাদের স্ট্রেস হচ্ছে, সেটাকেও ম্যানেজ করতে শিখতে হবে। তার জন্য বলা হচ্ছে এমন ভাবে শিখবো যাতে আমরা রিল্যাক্স, কোনো স্ট্রেস নেওয়া যাবে না। তার জন্য কি করতে হবে, আমাদের ব্রেনকে একটু রিল্যাক্স করতে হবে, একটু মেডিটেশন করতে হবে। পরীক্ষার তোমার খুব টেনশন হচ্ছে, তুমি এখন এক্সামটা তোমার শুরু হতে যাচ্ছে, একটু হালকা করে মেডিটেশন করলাম, আমি রিল্যাক্স হলাম, দেন আমি সুন্দরভাবে এক্সামটা দিলাম। কাউন্টারিং নেগেটিভ অ্যান্ড ওভার ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ গুড বাট ওভার ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ নট গুড। অর্থাৎ আমাদের কি করতে হবে, সবকিছু যুক্তিযুক্তভাবে চিন্তা করতে হবে, কিন্তু কিছু ঘটলো মানে আমি সেটাকে নিয়ে ভাবতে বসে বললাম, সেটাকে করা যাবে না। আর কি বলছে, ডুইং থিংস ইউ এনজয় অ্যান্ড দ্যাট গিভ ইউ এ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। কিছু প্রাপ্তির অনুভূতি দেবে, কিছু অ্যাচিভ করার অনুভূতি দেবে, সেরম কাজ করতে হবে। এগুলো আমরা শুনে থাকি, যদি কোনো গাইড বা কারো কাছে আমাদের কোনো পরামর্শ আমরা চাই, তখন তারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, তোর যখন এই সমস্যা, তাহলে তুই নিজেকে একটু, যে কাজগুলো তোর করতে ভালো লাগে সেগুলো একটু কর। তার মানে কি, ওই যে কাজটা করলাম সেখান থেকে আমাদের একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়, একটা আনন্দ তৈরি হয়। এই আনন্দই ওই মেন্টাল হেলথে কি হয়, একটা চারা গাছকে বড় করার জন্য আমাদের জল দিতে হয়, সার দিতে হয়, সেরকমই একটা মেন্টাল হেলথকে আমাদের ঠিক রাখতে গেলে ওই আনন্দ, ওই স্যাটিসফ্যাকশন, এগুলো আমাদের তার গোড়ায় ঢালতে হবে। সেটাই হচ্ছে একমাত্র স্ট্র্যাটেজি। অর্থাৎ মেন্টাল হেলথের ঠিক করার জন্য, গুড করার জন্য আমরা কি করছি। এইবার মেন্টাল হাইজিন। মেন্টাল হেলথ থেকে মেন্টাল হাইজিন। মেন্টাল হাইজিন কি, স্টাডি অফ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য স্টাডি করা হয়, সেই ব্রাঞ্চকেই বলা হয় মেন্টাল হাইজিন। দেখো এখানে কিছু আমাদের, দ্য টার্ম হাইজিন কোথা থেকে এসছে, হাইজিয়া থেকে, যেটা কিনা গডিস অফ হেলথ ইন গ্রিক। গ্রিক মাইথোলজিতে মনে করা হতো যে হাইজিয়া হচ্ছে হেলথের দেবী। সায়েন্স অফ হেলথ, অল ফ্যাক্টরস হুইচ কন্ট্রিবিউট হেল্পফুল লিভিং। অর্থাৎ
আমরা এক কথায় বলতে পারি যে মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য যে উপায় বা যে স্টাডি সেটাই হচ্ছে মেন্টাল হাইজিন। মেন্টাল হাইজিন, দ্য সায়েন্স অফ মেনটেনিং মেন্টাল হেলথ। মেন্টাল হেলথকে মেনটেন করার যে বিজ্ঞান, অ্যান্ড প্রিভেন্টিং দ্য ডেভেলপমেন্ট অফ সাইকোসিস, নিউরোসিস অ্যান্ড আদার মেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ এই যে মেন্টাল হেলথ খারাপ হচ্ছে তার জন্য বিভিন্ন বিহেভিয়ারাল ডিসঅর্ডার হতে পারে, সেগুলো হওয়ার আগে কি প্রিভেনশন নেওয়া যেতে পারে সেই সম্পর্কেও আমাদের যথার্থ তথ্য কে প্রদান করছে? মেন্টাল হেলথ, অর্থাৎ মেন্টাল হাইজিন। অর্থাৎ মেন্টাল হেলথকে ঠিক রাখছি তার আগে, অর্থাৎ মেন্টাল হেলথকে ঠিক খারাপ হওয়ার আগে কি আমাদের করতে হবে, তারপরে মেন্টাল হেলথকে ভালো করলে, এবং যদি মেন্টাল ডিসঅর্ডার আমাদের দেখা যায়, আমরা দেখতে পাই, তখনও সেটাকে ঠিক কিভাবে করা যেতে পারে, সেই পুরো সম্পূর্ণ বিষয়টা নিয়ে কাজ করছে মেন্টাল হাইজিন। দেখো এখানে আর একটা আমি হিউম্যান অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট কথাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সঙ্গতি বিধান। এই সবই পড়ছি, নেটের সিলেবাস কমপ্লিট করব, নেট সেট ক্লিয়ার করব, সবই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেসের মধ্যে। আমাদের নিজেদের কিছু করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে? সিলেবাস কমপ্লিট করতে হবে, নেট সেট ক্লিয়ার করতে হবে, কারো পিএসসির এক্সাম দিতে হবে, চাকরি পেতে হবে, তাই না? এই সবই হচ্ছে আমাদের নিজের থট প্রসেস এবং এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করার প্রক্রিয়া। যখনই আমি সুস্থভাবে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারছি, তখনই আমার মেন্টাল হেলথ ঠিক থাকছে, আমার সবকিছুই পাশাপাশি ইন্টার রিলেটেড হিসেবে রয়েছে। হিউম্যান একটা অ্যাপ্রোচ, মেন্টাল হাইজিন এমন একটি অ্যাপ্রোচ টু হিউম্যান অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট হুইচ ইজ রিলেটেড টু দ্য প্রিভেনশন of emotional maladjustment and preparation of the individual for skilled working। তাহলে বুঝতে পারছো অ্যাডজাস্টমেন্টে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব সেটা নিয়ে কাজ করছে, ইমোশনালি ম্যালাডজাস্টমেন্ট নিয়ে কাজ করছে, সেটাকে ইমোশনালি ম্যালাডজাস্টমেন্ট কে কিভাবে প্রিভেন্ট করা হবে সেটা নিয়ে কাজ করছে, এবং আমাদের একটা হেলদি লাইফ স্টাইলের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে মেন্টাল হাইজিন। অবজেক্টিভস অফ মেন্টাল হাইজিন, তাহলে মেন্টাল হাইজিনের কি কি অবজেক্টিভস একটু পয়েন্টগুলো দেখে নাও। টু হেল্প রিয়েলাইজ ওয়ান্স পোটেনশিয়াল, আমাদের নিজেদের যে পোটেনশিয়ালিটি আছে সেটাকে রিয়েলাইজ করতে হেল্প করছে। টু ডেভেলপ সেলফ রেসপেক্ট ফর আদার্স, রেসপেক্ট কি করছে? নিজের প্রতি রেসপেক্ট রাখা এবং অন্যের প্রতি যে শ্রদ্ধাশীল হওয়ার মনোভাব তৈরি করছে, যেগুলো সবকিছুই আমরা দেখেছি মেন্টাল হেলথের সঙ্গে রিলেটেড, আর মেন্টাল হেলথের সঙ্গে রিলেটেড বিষয় আমাদের অ্যাডজাস্ট করতে সাহায্য করছে। টু আন্ডারস্ট্যান্ড ওয়ান্স লিমিটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে পয়েন্টগুলো আমরা পড়ছি এগুলো আমাদের নিজের জীবনকেও গোছাতে, অ্যারেঞ্জ করতে হেল্প করবে। বুঝতে পারছো? একটা ফুলের ঝুড়ির সাথে যদি আমাদের জীবনকে তুলনা করি, তাহলে কি হলো, একটা ফুলের ঝুড়িতে ফুলগুলো নানানভাবে অগোছালোভাবে পড়ে রয়েছে, সেই ফুলগুলো আমি কিভাবে ঝুড়িটাতে রাখছি, কিভাবে সাজাচ্ছি, সেরকম আমাদের থিঙ্কিং আছে, আমাদের ফিলিংস আছে, আমাদের ইমোশন আছে, আমাদের অ্যাগ্রেসিভনেস আছে, আমাদের নেগেটিভ এক্সপেরিয়েন্সেস আছে, সব কিছুই আমাদের জীবনে আছে, সেটাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করছি, অ্যারেঞ্জ করে আমার জীবনটাকে সাজাচ্ছি, এই পুরোটাই। তাহলে এখানে কি বলছে, সেখানেই আমি কি পাচ্ছি? ওয়ান্স লিমিটেশন, আমাদের প্রত্যেকের একটা লিমিটেশন আছে, সেটাকে রিয়েলাইজ করা, সেটাকে আন্ডারস্ট্যান্ড করা এবং সেই অনুযায়ী কাজ করা। অ্যান্ড টলারেট দ্য লিমিটেশন অফ আদার্স, এবং অন্যেরও যে লিমিটেশন আছে সেটা আমি কতটা টলারেট করব, কতটা আমি সহ্য করব, সেটা সম্পর্কেও অবগত হওয়া। টু প্রিভেন্ট পার্সোনালিটি কমপ্লিকেশনস, মেন্টাল হাইজিন কি করছে? পার্সোনালিটি, ব্যক্তিত্বের যে জটিলতা, কমপ্লিকেশনস আছে, কনফ্লিক্ট আছে, সেগুলোকেও প্রিভেন্ট করতে হেল্প করে। টু ট্রিট অ্যান্ড
রিমেডি অফ মেন্টাল ডিফেক্টসকে প্রতিরোধ করতে, ট্রিট করতে হেল্প করছে, অ্যান্ড টু এনেবল ওয়ান টু নো হিজ হার ওয়ান সেলফ। দেখো আমরা যতটুকু আমরা পড়লাম বুঝলাম, তার মধ্যে দিয়ে কি আমরা একটা জিস্ট করতে পারি? এখানে কি বলা হচ্ছে, যখন ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পড়বো, ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট পড়বো, সেখানেও আমাদের বলছে আলটিমেট গোল সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ রিয়েলাইজেশন। অর্থাৎ নিজেকে বোঝা, ভাই নিজেকে বোঝো, তুমি সোসাইটির একটা ইউনিট, তুমি নিজেকে বুঝলে তুমি সমাজকে বুঝবে। সেই রকম এই মেন্টাল হেলথ হাইজিন বা তুমি লার্নার সাইকোলজিক্যাল পার্ট পড়ো, সেখানেও কথা কি নিজেকে সেলফ রিয়েলাইজেশন, হিজ অর ওয়ান্ট টু নো হিজ অর হার ওন সেলফ, নিজের সেলফকে, নিজের সত্তাকে বোঝার চেষ্টা করো। তোমার কি এবিলিটিস আছে, তোমাকে বুঝতে হবে যে আমি সবকিছু পারবো না, আমার সাথে সমস্ত ধরনের ভালো অভিজ্ঞতাই যে ঘটবে তা নয়। এইগুলো সম্পর্কে আমাদের মনকে রেডি রাখতে হবে, প্রিপেয়ার থাকতে হবে, তাহলে আমাদের কিন্তু সমস্যার অনেকটাই সমাধান। যখন আমরা কি খাই, উচ্ছে খাই, আমরা জানি যে ওটা তেতো, তো আমি জানি যে ওটা তেতো, আমাকে খেতে হবে, ওটা তেতোই লাগবে, কিন্তু আমি উচ্ছেটাকে যদি আমি মিষ্টি ভেবে খাই যে ওটা মিষ্টি, তাহলে কি ওই তেতোটা যেন আমাদের আরো বেশি করে তেতো মনে হয়। সেই রকমই বলা হচ্ছে যে আমাদের হিজ অর হার ওন সেলফকে, নিজেকে বোঝো, নিজের লিমিটেশনকে বোঝো, আমাকে কতটা অন্য এফেক্ট করতে পারে তার লিমিটেশন বোঝো, তার সেইগুলো বুঝতে হবে। সেটা নিয়ে কি হচ্ছে, মেন্টাল হাইজিনের উদ্দেশ্যই হচ্ছে এইগুলো নিয়ে কাজ করা। এবার চলে আসছি মেন্টাল হেলথ আর হাইজিনের পরে অ্যাডজাস্টমেন্ট, সঙ্গতি বিধান। আমরা অনেক আচরণই করে থাকি যেটা হচ্ছে কনসাস, সচেতন ভাবেও করে থাকি, আবার অসচেতন ভাবেও কিছু কাজকর্ম করে থাকি, কিছু ঐচ্ছিক, কিছু অটোমেটিক হয়ে থাকে, ইচ্ছা করে করলাম, আবার কিছু অটোমেটিক হয়, প্ল্যান্ড, আনপ্ল্যান্ড। কিছু বুদ্ধিমত্তার সাথে কাজ করছি, এমন একটা ডিসিশন নিলাম, বা আমি তো খুব বুদ্ধিমত্তার কাজ করেছি, আবার এমন কিছু কাজ করে ফেলি যেটা একদম বোকামি। তাহলে সমস্ত কিছুই আমাদের জীবনের সঙ্গে জড়িত। আর অ্যাটেম্পটস টু মিট আওয়ার নিডস, এই অ্যাডজাস্টমেন্টের সঙ্গে নিড কথাটাও ওতপ্রোতভাবে জড়িত। কার জন্য করছি, কিসের উপরে নির্ভর করে করছি, এই আমাদের চাহিদাগুলোকে ফুলফিল করার জন্য আমরা এই কিছু প্ল্যান্ড কাজ করি, কিছু আনপ্ল্যান মানে পরিকল্পনাবশত, কিছু পরিকল্পনাহীনভাবে কাজ করছি, ঐচ্ছিক অনৈচ্ছিক। থ্রু আউট লাইফ, আমাদের পুরো জীবনযাত্রায় physiological and psychological needs are continually being aroused, and we engage in behavioral and reduce or satisfies the needs। অর্থাৎ এই যে আমাদের চাহিদাগুলো তৈরি হয়, সেই চাহিদাগুলো পূরণের জন্যই আমরা আমাদের সারা জীবন ব্যাপী নানান কাজ করে থাকি, যেগুলো সচেতন হতে পারে, অসচেতন ভাবে হতে পারে। এই যে চাহিদা পূরণের জন্য করে যাচ্ছি, এটাই হলো আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেস, অ্যাডজাস্টমেন্ট বা সঙ্গতি বিধান। আমাদের আমাদের সামনে যে সিচুয়েশনগুলো আসে, সেই পরিস্থিতিগুলো আমাদের কাছে প্ল্যান্ড হতে পারে, আনপ্ল্যান্ড হতে পারে, কিন্তু আমাদের কি করতে হবে, সেটার সাথে আমাদের মানিয়ে নিতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, তাই না? তুমি মানিয়ে নিতে পারলেই তোমার অস্তিত্ব থাকবে, নইলে আমার অস্তিত্ব থাকবে না। ফিজিওলজিস্টরা তাই তো বলছে, ডারউইনের তত্ত্ব তাই বলছে। এখানে বেশ কিছু উদাহরণ আছে, তোমরা এগুলো রিডিং পড়বে। which may be physical, psychological and social in nature, সেগুলো কি হতে পারে, বিভিন্ন ফিজিক্যাল নিড হতে পারে, সাইকোলজিক্যাল নিড হতে পারে, সোশ্যাল নিড হতে পারে। ঠিক আছে, যেমন দেখো জব ইন্টারভিউ, প্রিপেয়ারিং ফর অ্যান এক্সাম, সাইকোলজিক্যাল ডিমান্ডস হতে পারে, সাইকোলজিক্যাল নিডস, ড্রেসিং ওয়ার্মলি হোয়েন কোল্ড। এখানে সমস্ত উদাহরণগুলো রয়েছে। যেমন শীতকালে আমরা কি করি, শীতের পোশাক পরি, কেন পরি, ওই শীতের এনভায়রনমেন্টকে অ্যাডজাস্ট করার জন্য পরি, তাই না?
এই সমস্ত কিছু কাজকর্মগুলো করছি আমাদের নিডকে ফুলফিল করার, সেটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সঙ্গতি বিধান। সরি। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট এ প্রোডাক্ট অর এ প্রসেস? কি বলবে তোমরা? অ্যাডজাস্টমেন্ট প্রোডাক্ট না প্রসেস? প্রোডাক্ট মানে ফলাফল, প্রসেস মানে প্রক্রিয়া। অ্যাডজাস্টমেন্টকে আমরা প্রক্রিয়া বলবো না প্রোডাক্ট বলবো? আমরা দুটোই বলবো অ্যাডজাস্টমেন্টকে, বোথ অ্যাজ এ প্রসেস অ্যান্ড অ্যাজ এ আউটকাম অর প্রোডাক্ট। তাহলে কি হচ্ছে? When a poor student studies under the street light because he has no electricity at home, যখন কোনো দরিদ্র ছেলে তার পরীক্ষার জন্য রাস্তার আলোতে পড়াশুনো করছে, তার কাছে কোনো রকম আলোর ব্যবস্থা নেই, হি ইজ said to be in a process of adjustment। বুঝতে পারছো যে কি বলছে? যখন আমরা সেই কাজটা করছি, এক্সাম আছে, তাকে এক্সামটাকে ক্র্যাক করতে হবে, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য তার যে সিচুয়েশন তার সামনে, তাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, কিন্তু তার বাড়িতে ইলেকট্রিসিটি নেই, তাহলে তাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। সে রাস্তার আলোতেই পড়াশোনা করছে, সেটাকে কি বলা হচ্ছে? এটা প্রসেস। এবং attain in terms of success in his examination or the fulfillment of his ambition। এরপর এক্সাম হলো, এক্সামে সে পাশ করলো, তার অ্যাম্বিশনকে ফুলফিল করলো, or pride in his achievement is nothing but the result of his adjustment to his self and his environment। বুঝতে পারছো? তাহলে তখন কি হচ্ছে? যখন সে পরীক্ষার পাশ করলো, তার অ্যাম্বিশনকে ফুলফিল করলো, সেটাকে আমরা কি বলছি? অ্যাডজাস্টমেন্ট। এই যে অ্যাডজাস্টমেন্ট করেছিল, সেই পরীক্ষার আগে যে সে সিলেবাসটা কমপ্লিট করেছিল, প্রিপারেশন নিয়েছিল, তার জন্য যে রেজাল্ট পেল, সেটাই হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট। অ্যাজ এ রেজাল্ট হিসেবে আমরা দেখছি, কখনো তাকে প্রসেস হিসেবে দেখছি, কখনো তাকে আউটকাম হিসেবে দেখছি। পুরো জীবন জুড়েই আমাদের অ্যাডজাস্টমেন্ট। সদ্যজাত শিশুর চোখে আলো পড়ছে, সে অটোমেটিক চোখ বন্ধ করে দিচ্ছে, মানে ওই যে সূর্য রশ্মিটা বলো বা লাইটের আলো বলো, সেটার সঙ্গে সে অ্যাডজাস্ট করার জন্য কি করলো? চোখ বন্ধ করলো। খিদে পাচ্ছে, সে কাঁদছে, তার জন্য সে কি ভাবছে? এই যে অ্যাডজাস্ট, খিদে পাচ্ছে, তার খেতে হবে, তার জন্য তাকে কি করতে হবে? কান্না করলে সে খাবার পাবে, অ্যাডজাস্টমেন্ট। তোমরা কি করছো? তোমাদের লাইফের কিছু গোলস আছে, সেটাকে তোমরা ফুলফিল করার জন্য কি বেছে নিয়েছো? যে আমাদের নেট সেট এক্সামকে ক্র্যাক করতে হবে, সেটাও একরকম অ্যাডজাস্টমেন্ট। আমরা একদম জীবন যতদিন চলবে আমরা অ্যাডজাস্টমেন্ট প্রসেসের মধ্যে থাকবো, কখনো প্রসেস কখনো প্রোডাক্ট, এইভাবে চলছে। আচ্ছা, ডিফেন্স মেকানিজম, আমরা একে অ্যাডজাস্টমেন্ট মেকানিজমও বলতে পারি। এই যে অ্যাডজাস্টমেন্ট বলছি, সঙ্গতি বিধান, এই সঙ্গতি বিধান আমরা বিভিন্ন কৌশলের মাধ্যমে করি, বিভিন্ন পন্থা অবলম্বন করি। আমাদের আমরা এমন কিছু এক্সপেরিয়েন্স করব যেটা আমরা অ্যাভয়েড করতে চাই, যেটাকে আমরা অ্যাডপ্ট করার জন্য, কিন্তু আমাকে অ্যাডপ্ট করতে হবে, আমাকে আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাকে অ্যাডপ্ট করতে হবে। তার জন্য কি হতে হবে? আমরা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে থাকি। সাইকোলজিস্টরা বলছেন সেগুলোকে বলা হচ্ছে ডিফেন্স মেকানিজম। Defense mechanisms are unrealistic and operate at the unconscious level. Unconscious level এ এই কৌশলগুলো আমরা প্রয়োগ করে থাকি। While one uses such as a mechanism, এই কৌশলগুলো যখন কেউ ব্যবহার করে তখন সে আনঅ্যাওয়ার অবস্থাতে বা অসচেতন অবস্থাতে থাকে।
Defense mechanisms are not healthy methods to cope with anxiety and stresses, as they are unrealistic approaches to problem. আমরা এখানে দেখেছি আনরিয়ালিস্টিক, কিন্তু মেন্টাল হেলথে আমরা কি করেছিলাম যে রিয়েলিস্টিক এক্সপেকটেশন, আমাদের রিয়েল, আমাদের বাস্তবে থাকতে হবে। তাহলে এই যে প্রসেসটা, এটা কিছুটা আনরিয়েলিস্টিক, যার জন্য বলা হচ্ছে এটা যদি বারবার আমরা ব্যবহার করতে থাকি, আমরা আমাদের অ্যাডাপশনে, আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেসের মধ্যে আমরা বারবার ডিফেন্স মেকানিজমকে ব্যবহার করছি, সেটা কখনোই ঠিক নয় আমাদের মেন্টাল হেলথের জন্য, কারণ এটা আনরিয়েলিস্টিক, অবাস্তব অ্যাপ্রোচ। আমরা কি করতে পারি, আমরা যে যে ধরনের স্ট্র্যাটেজিগুলো আগে পড়লাম সেগুলো অ্যাপ্লাই করতে পারি, তার ফলে আমাদের মেন্টালি কনফিডেন্স, মেন্টালি আমরা নিজেদের সেলফ এস্টিম বাড়াতে পারি। If defense mechanisms are used frequently, বারবার যদি আমরা ব্যবহার করি, they lead to serious psychological disorder, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের দিকে নিয়ে যেতে পারে যদি সেটা ফ্রিকোয়েন্টলি আমরা ব্যবহার করতে থাকি। স্ট্রেস টলারেন্স, ইন্ডিভিজুয়াল এক্সটার্নাল রিসোর্সেস অ্যান্ড সাপোর্টস। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, আমরা ডিফেন্স মেকানিজমের ইউজ করব, কিন্তু সেটা র্যান্ডমলি বা ফ্রিকোয়েন্টলি করতে পারবো না। আচ্ছা, উনি কি হচ্ছে দেখো, আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই, এবং সেটা আমাদের কি করতে পারে, অনেক সময় কি হয়, সেই অভিজ্ঞতাগুলো আমরা খুব সহজে কাটিয়ে উঠতে পারি, কিন্তু খুব নিকট কারো মৃত্যু, ভীষণভাবে দুর্ঘটনা, এগুলো আমাদেরকে শোক স্তব্ধ করে দিতে পারে, যার জন্য কি হচ্ছে, মেন্টাল কি কি ফ্যামিলি মেম্বার্সের তোমার ডেথ, ক্লোজ ফ্রেন্ডের সেপারেশন, ম্যারিড লাইফের সেপারেশন, পার্সোনাল ইনজুরি, এইগুলো কি হচ্ছে মেন্টাল হেলথকে খারাপ করতে পারে। এবং তার জন্য যদি আমরা কি করি, বারবার র্যান্ডমলি আমরা ডিফেন্স মেকানিজমকে ইউজ করছি, সেটা আমাদের জন্য মেন্টাল হেলথের জন্য একদমই ঠিক নয়, তার জন্য আমাদের মেন্টালি ডিসঅর্ডার দেখা দিতে পারে। আচ্ছা, বেশ কিছু ডিফেন্স মেকানিজম আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জানা উচিত সেগুলো আমি দিচ্ছি। কি কি আছে? ডিনায়াল অফ রিয়ালিটি, কম্পেনশন, সাবলিমেশন, আইডেন্টিফিকেশন, প্রজেকশন, রেশনালাইজেশন, রিয়াকশন ফরমেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, নেগেটিভিজম, ফ্যান্টাসি, প্রত্যেকটার সঙ্গে আমরা রিলেট করতে পারবো, খুব ইন্টারেস্টিং। রিপ্রেশন, ডিসপ্লেসমেন্ট, ইমোশনাল ইনসুলেশন, ইন্টেলেকচুয়ালাইজেশন, আনডুইং, ইন্ট্রোজেকশন, অ্যাক্টিং আউট অ্যান্ড সিলেক্টিভ ফরগেটিং। এবার এক এক করে আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি। বলো, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে তো? ডিনায়াল অফ রিয়েলিটি, আমাদের হতাশা করবে এমন কিছু বিষয়, এমন কিছু ব্যক্তি, সেই বিষয়গুলো বা ব্যক্তিদের থেকে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা অস্বীকার করি, অ্যাভয়েড করি, করে আমাদের মধ্যে যে হতাশার সৃষ্টি হতো, এই হতাশাগ্রস্ত বস্তু বা প্রাণী আমাদের মধ্যে যে হতাশাকে সৃষ্টি করত, সেটাকে অ্যাভয়েড করার জন্য, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সেই ব্যক্তি বা বস্তুগুলোকে কি করি, অ্যাভয়েড করি, সিম্পলি ডিনায়াল করি, অস্বীকার করি,
সেটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম। অর্থাৎ ডিনায়াল অফ রিয়েলিটি, বাস্তবতাকে আমরা অস্বীকার করি। দেখো এটা খুব সিম্পল, এটা আমরা প্রায়শই সবাই করে থাকি, আমরা সবাই রিলেট করতে পারবো। কি করছে দেখো, দ্য পারসন ইগনোরস আর রিফিউজেস অ্যাকনলেজমেন্ট রিয়েলিটি, বাস্তবতাকে সে রিফিউজ করছে। এবং if a person is feeling the stress of an unpleasant topic, he may return away for that, সেখান থেকে সে বেরিয়ে যায়। যেমন ধরো তোমরা ক্লাস করতে আসছো, এসে এমন এক ব্যক্তিকে দেখলে, তুমিও ট্রেন থেকে নামছো, তুমি তাকে দেখলে, দেখে তোমার মনে হলো তুমি তাকে পছন্দ করছো না, বা সে তোমার এমন জীবনে এমন একটা ঘটনা হয়েছে বা এক্সপিরিয়েন্স হয়েছে, তাকে দেখলে তোমার মন খারাপ হয়, তুমি সঙ্গে সঙ্গে কি করবে? সঙ্গে সঙ্গে পাশ ঘুরিয়ে তুমি এমন ভাবে চলে গেলে যাতে তোমার তার সাথে ফেস টু ফেস দেখাই হলো না। বা কোনো কাকিমা জিজ্ঞাসা করবে, আচ্ছা তুই এখনো পড়ছিস, তুমি জানো যে তোমাকে দেখলেই সে জিজ্ঞাসা করবে তুই এখনো পড়ছিস, তাহলে পড়ে কি হবে, তাহলে নেট সেট দিয়ে কি হবে, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে তুমি তাকে না দেখার ভান করে সরে গেলে। সেটাকেই বলা হচ্ছে ডিনায়াল অফ রিয়ালিটি। কম্পেনসেশন, কম্পেনসেশন কি? কোনো, আমি আগেই মেন্টাল হেলথে পড়িয়েছি যে আমাদের সমস্ত বিষয়ে যে আমরা দক্ষ হব এমন নয়। তাহলে আমি ধরো এমন একটা বিষয়ে খুব দক্ষ হতে চাই, কিন্তু সেই দক্ষতামূলক বিষয়গুলো আমার মধ্যে নেই, তখন কি করবে? সে তো ডিফেন্স করার চেষ্টা করবে, সে তো অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। সেটাই হচ্ছে পরিপূরণ বা কম্পেনসেশন। যখন আমরা আমাদের কোনো বিষয়ের দুর্বলতা অন্য বিষয়ের সামর্থ্য বা সফলতা অর্জনের মাধ্যমে করার চেষ্টা করি, সেটাই হচ্ছে কম্পেনসেশন। সেটা কি হতে পারে? আমাদের কোনো সাবজেক্টের দুর্বলতা, সেই ধরো এই বিষয়টায় আমার দুর্বলতা আছে, আমি এখানেই অনেক এক্সারসাইজ করলাম, এখানে অনেক প্র্যাকটিস করলাম, অনেক সময় দিলাম, তার ফলে কি হলো? এর উন্নতি হলো বা সফলতা আসলো, বা হতে পারে এ বিষয়টা আমার কিছুই হচ্ছে না, কিন্তু আমি বি বিষয়ে আমি সফলতা অর্জন করে দেখালাম, বি বিষয়ে আমি খুব বেশি করে এফোর্ট দিলাম, তার ফলে কি হচ্ছে? এই এ বিষয়ে যে আমার ব্যর্থতা বা উইকনেস ছিল সেটা আমি কাটিয়ে উঠছি। সেটাই হচ্ছে কম্পেনসেশন। এনি ফর্ম অ্যান্ড মে বি কনস্ট্রাকটিভ, এটা কি হচ্ছে? কনস্ট্রাকটিভ, কিন্তু এটা গঠনমূলক, একদমই নেগেটিভ নয়। নিজেকে কি করছি? ব্যর্থতা বা উইকনেসটাকে কাটিয়ে আমি স্ট্রং বা শক্তিশালীর দিকে এগোচ্ছি, তাই জন্য এটা কিন্তু কনস্ট্রাকটিভ। যেমন এখানে একটা উদাহরণ আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আমরা দেখি বিভিন্ন শোগুলো এখন হয় যেখানে কি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, কিন্তু সে খুব সুন্দর নাচ করে, তার মানে ভীষণ ভাবে যে যে ফিজিক্যালি সে যে দুর্বল বা উইক সেটাকে কাটিয়ে উঠছে প্রচন্ড অধ্যাবসায়ের ফলে তার ডান্স পারফরমেন্সের মধ্যে, সেটাকেই বলা হচ্ছে কম্পেনসেশন। আর কি পড়তে হবে? পয়েন্টগুলো লিখবে কম্পেনসেশনে। এটা মোস্টলি কি হয়? ইনডিরেক্ট হয়, ডিরেক্টও হয়, কিন্তু বেশিরভাগই এটা ইনডিরেক্ট হয়। ছোট ছোট পয়েন্ট করে লিখবে। নেক্সট লিখবে এখানে কি হচ্ছে, উইকনেসকে সে দেখে, এরপরে দেখো সাবলিমেশন। সাবলিমেশন কি বলছে? যাকে বাংলায় বলছে উন্নীতকরণ। এই টার্মটা থেকেই তুমি বুঝতে পারছো কোনো কিছু ডেভেলপ করার চেষ্টা করছে। Failure to get satisfaction directly for any emotion, one may make an effort to get satisfaction through socially accepted means. অর্থাৎ কোনো অসামাজিক কাজ যে
নিজেকে উন্নীত করা হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেবল কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে। যেমন ধরো কারো খুব রাগ, আক্রমণধর্মিতা স্বভাব, সে কি করতে পারে, সে বিভিন্ন ড্রামা সে কোনো ড্রামা করতে পারে, নাটক বা কোনো রিসার্চের কাজে সে নিজেকে নিয়োজিত করতে পারে। তার ফলে কি হচ্ছে, তার যে ওই যে সোশ্যালি যে অ্যান্টি সোশ্যাল যে অ্যাক্টিভিটি, সেটা সে সোশ্যালি অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে গেল। A short-tempered person may channelize his unwanted emotion of temperament through engaging himself in heavy physical labor like cultivation. দেখো এই উদাহরণগুলো, এক্সাম্পলগুলো খাতাতে ছোট ছোট করে লিখবে। তাহলে কি হবে বলো, যখনই তোমার সাপ্লিমেশন আসবে, ডেফিনেশন মুখস্থ আমাদের থাকে না, মনে থাকে না, এক্সাম্পলগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। কি বলছে, খুব রাগী একজন ব্যক্তি তার ইমোশনকে চ্যানেলাইজ করার জন্য, ম্যানেজ করার জন্য সে কি করতে পারে, ফিজিক্যালি কোনো কাজ করতে পারে, সেটা হচ্ছে কাল্টিভেশন, গার্ডেনিং, উডওয়ার্ক। সেই সময়টা সে সেটা করলো, তার ফলে কি হলো, তার একটা ধীরে ধীরে একটা তার বাগান তৈরি হলো, কোনো একটা পজিটিভ কোনো কাজের সঙ্গে সে যুক্ত থাকলো। আইডেন্টিফিকেশন, একাত্মীকরণ। এই আইডেন্টিফিকেশনটা কি, আমরা এটা বিশেষ করে অ্যাডাল্ট বা কৈশোরকালে আমরা এটা বিশেষ দেখতে পাই। কোনো গ্রুপ মেম্বার বা দলের কিছু বৈশিষ্ট্যের সঙ্গে আমরা নিজেকে একাত্মীকরণের চেষ্টা করি। যেমন খুব একটা প্রচলিত তোমাদের উদাহরণ দিই, কোনো আমাদের কোনো সিনেমা যদি রিলিজ হয়, কোনো হিরো খুব পপুলার হচ্ছে, তখন তার হেয়ার স্টাইল, তার কিছু ডায়লগ, এগুলো আমরা খুব বলি। এটাই হচ্ছে আইডেন্টিফিকেশনের একটা উদাহরণ। এটা এই বিশেষ করে চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, এই সময়টাতে দেখা যায়। When a child identifies like his elders as models, তার মডেল, তার বড় ভাই বোন বা যেই থাকুক, বা বাবা মা, বা কোনো টিচার, কোনো রোল ফিগার থাকতে পারে, তাকে যখন সে আইডিয়াল হিসেবে চিন্তা করে, মডেল হিসেবে চিন্তা করে, তার যে অ্যাক্টিভিটি, তার কথা বলার ধরন, সেগুলোকে সে অ্যাডপ্ট করার চেষ্টা করে। সেটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। দেখো প্রজেকশন, এটাও আমরা খুব পরিচিত। কি, যখন আদার্স আর সিন রেসপন্সিবল ফর দ্য ওয়ান্স ওন শর্টকামিং, মিস্টেকস, আনএক্সেপ্টেবল ইম্পালসেস, অর্থাৎ যখন আমরা আমাদের কিছু কৃতকর্মের ফল বা কারণ হিসেবে অন্য কাউকে দায়ী করি। আমি পরীক্ষার রেজাল্ট খারাপ, কি রে পরীক্ষার রেজাল্ট খারাপ হলো কেন, টিচার ভালো করে খাতা দেখেননি, টিচার ভালো করে পড়াননি, আমার তো এই ছিল, টিচারের মধ্যে বায়াসনেস ছিল, সবগুলো কিন্তু এই প্রজেকশনের উদাহরণ। আমাদের ব্যর্থতাকে যখন আমরা অন্য কাউকে দোষী করি, ব্লেম করি, সেটাই হচ্ছে প্রজেকশন। দেখো এখানে লেখাই আছে, ইফ এ স্টুডেন্ট ফেলস ইন অ্যান এক্সামিনেশন, হি অর শি অ্যাট্রিবিউটস ইট টু পুয়ার টিচিং অর দ্য আনফেয়ার বিহেভিয়ার অফ দ্য টিচার। টিচার তার সাথে ভালোভাবে ব্যবহার করেননি, সেই দোষারোপটা সে টিচারের প্রতি করলেন। ফেট অ্যান্ড ব্যাড লাক আর কমনলি ইউজড প্রজেকশন। কি ভাগ্যকে আমরা দোষারোপ করি, সেটা হচ্ছে কি, পরীক্ষা দিতে গেছি, আজকে ট্রেন লেট ছিল, এক্সাম দিতে পারিনি, মানে আমার লাককে আমি দোষারোপ করলাম। আমি একটু আগে থেকে বেরোলাম না, আমার এই যে সম্ভাবনাগুলো থাকতে পারে, সেগুলো আমরা আমাদের কাজে লাগালাম না, কিন্তু আমরা বললাম আমার তো ভাগ্যই ভালো না রে, আমি তো ট্রেনটাই পাইনি। ইস, প্রত্যেক দিন
ট্রেনটা লেট থাকে, কিন্তু আজকেই আমার এমন কপালটা খারাপ যে আজকে একদম টাইমে ট্রেন এসছে। মানে সেটা, এই যে কথাগুলো আমি কেন বলছি, কারণ আমি ওই পরিবেশের সঙ্গে পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে চাইছি। পরীক্ষা আমি দিতে পারিনি, তার জন্য আমার একটা টেনশন আছে, তার জন্য আমার সোসাইটি, আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে নানান কথা বলছে, সেটাকে আমার অ্যাডপ্ট করতে হবে। অ্যাডপ্ট করার জন্য আমি কি করলাম, বিভিন্ন কারণ দেখালাম। সেটাই হচ্ছে ডিফেন্স মেকানিজম, বা ওই অ্যাডজাস্টমেন্ট করার জন্য কৌশল প্রয়োগ করলাম। রেশনালাইজেশন কি? এটাকে বাংলায় বলছে অপব্যাখ্যান। কোনো ঘটনা বা ব্যর্থতার কারণ আমি খুব সুন্দরভাবে যুক্তির সঙ্গে দিয়ে দিলাম, সেটা হচ্ছে রেশনালাইজেশন। অপব্যাখ্যান কি করতে পারি? পরীক্ষার এই একটাই উদাহরণ, এগুলো কিন্তু পড়ে তোমাদের খুব ইজি মনে হচ্ছে, এক্সাম্পলকে ধরতে হবে। এই যে এক্সাম রিলেটেড একটা এক্সাম্পল দিলাম এর আগে, সেরকমই আমি প্রজেকশনে দিয়েছি, আবার রেশনালাইজেশনেও দেব। কি বলছে? এক্সাম, পরীক্ষা কেন খারাপ হয়েছে? আমরা কি বললাম, উফ এবার পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন। আমি যুক্তি দিয়ে দিলাম যে এই এই কোশ্চেনগুলো এত কঠিন প্রশ্ন, আমাদের তো এই স্তরের জন্যই নয়। তাহলে কি হচ্ছে? রেশনালাইজেশন। when a person justifies, জাস্টিফাই করবে কিন্তু, his maladjustive behavior by false logic, ওখানে কি করছিলাম, অন্যের ওপরে দোষ চাপাচ্ছিলাম, অন্যকে ব্লেম করছিলাম। আমি ট্রেন পাইনি, আমার মা আমাকে রেঁধে দিতে দেরি করেছে তাই। কিন্তু এখানে কি করছি, আমি লজিক দিচ্ছি, ফলস লজিক, যুক্তি দেখানোর চেষ্টা করছি এবং সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি। or ascribe it to noble motives which do not inspire it, it is called rationalization. Clear? It helps to justify particular specific behavior. কি করে, আমরা যে পার্টিকুলার বিহেভিয়ারের জন্য আমি যে কারণগুলো দেখাচ্ছি সেটাকে জাস্টিফাই করবে, এমন ভাবে বলা হবে কথাগুলো যেন মনে হচ্ছে যেন সত্যি একদম এই ঘটনাটাই ঘটেছে। যখন এই রেশনালাইজেশন মেকানিজম আমরা ব্যবহার করি, সে কি করে, ওয়ান থিংস লজিক্যালি অ্যান্ড অফার্স সোশ্যালি অ্যাপ্রুভড রিজনস ইন অর্ডার টু জাস্টিফাই ওয়ান্স বিহেভিয়ার। তাহলে বুঝতে পেরেছো যে ওটার মধ্যে কি পার্থক্য? সে লজিক্যালি ভাবছে, লজিক্যালি বলছে এবং অফার করছে যে সোশ্যালি অ্যাপ্রুভ করতে ওই পয়েন্টটাকে, সোশ্যালি সামাজিকভাবে সেটাকে অ্যাপ্রুভ করতে দাঁড় করাতে চাইছে তার ওই পয়েন্টকে। Though one knows that his action is immoral and unreasonable, he has an, তার মানে কি করছে, যে সে জানে যে এটা সঠিক নয়, সেটা, এটা তার কারণ নয়, তারপরও তাকে রেশনালাইজ অর্থাৎ যুক্তিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে, সেটাই হচ্ছে রেশনালাইজেশন। ক্লিয়ার? এখানে তোমরা কি, আমরা একটা কথা বলে থাকি তো, আঙুর ফল টক, এই সমস্ত উদাহরণগুলো পাবো, কিন্তু আগে ওই আঙুর ফল টক দিয়ে দেওয়া হতো, এখন আর এত ইজি এক্সাম্পল দেয় না। রিয়াকশন ফরমেশন। when an individual protects himself from dangerous desire, কোনো বিপজ্জনক ইচ্ছা থেকে নিজেকে কি করে, প্রোটেক্ট করার চেষ্টা করে, ডেভেলপিং অফ এ কনসাস অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার প্যাটার্নস অপোজিট টু রিপ্রেশন। তাহলে কি হচ্ছে, বিপরীত রকমের কথাবার্তা বলে, হি ইউজেস রিয়াকশন ফরমেশন। এখানে কি হচ্ছে, রিয়াকশন ফরমেশনে কি হচ্ছে, বিপরীত রকম আচার আচরণ করা হয়। এখানে উদাহরণ আছে, তোমরা পড়বে।
নেগেটিভিজমও তাই, কি হচ্ছে, নিজেকে আমার ভ্যালুকে আমি বোঝানোর জন্য, আমাকে অ্যাট্রাকটিভ করে রাখার জন্য, অন্যের আকর্ষণ আমার প্রতি থাকার জন্য, রাখার জন্য বিভিন্ন রকমের নেতিবাচক অ্যাকশন করা হয়, সেটাই হচ্ছে নেগেটিভিজম। যেমন কি হচ্ছে, এটা এই নেগেটিভিজমটা খুব বাচ্চাদের ক্ষেত্রে হয়। যেমন খুব বাচ্চারা খুব দুষ্টুমি করে, কি করছে, ধরো নতুন কোনো অতিথি এসছে বাড়িতে, সে দেখে বিভিন্ন ধরনের সে খেলাধুলো দুষ্টুমি বদমাইশি করছে, মানে এটা একটা ডিফেন্স মেকানিজম সে অ্যাপ্লাই করছে, যেটা নেগেটিভিজমের মধ্যে পড়ছে। দিস হ্যাপেন্স বিকজ অফ দ্য ফিয়ার অ্যান্ড ফেলিওর। ভয় থেকে হতে পারে, ব্যর্থতা থেকে হতে পারে। দেখো, কনফ্লিক্ট সিচুয়েশনকে এড়ানোর জন্য সে এই ধরনের ডিফেন্স মেকানিজম সে অ্যাপ্লাই করতে পারে। ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে কি, কল্পনা, তাই তো? এটাকে আমরা কি বলতে পারি, ডে ড্রিম। আমরা দেখি তো, কে কে দেখে দিবা স্বপ্ন? আমি পড়াশুনো করি না, কিন্তু আমি প্রত্যেকবার নেটের এক্সাম দিই, আর শুয়ে শুয়ে ভাবি, এখানে শুতেও হবে না, বসে বসেও ভাবতে পারি, আমি তো জেআরএফ পেয়ে গেছি, পিএইচডি করছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি জয়েন করছি, নতুন নতুন ড্রেস পরে যাচ্ছি, খুব আনন্দ। মানে ফ্যান্টাসি। কেন, কিসের জন্য করছি এটা? আমি যেটা জীবনে চাইছি, আমার যে নিড বা আমার যে চাহিদা ফুলফিল করা, সেটা আমি বাস্তবে করতে পারছি না, তখন আমি কল্পনার জগতের আশ্রয় নিচ্ছি। কেন? ওই যে অ্যাডাপ্ট করার জন্য, অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই কল্পনার জগতের যখন আশ্রয় নিয়ে থাকি, সেটাই হচ্ছে ফ্যান্টাসি। হঠাৎ করে বড়লোক হয়ে যাব, তার জন্য কি করছি, একদিনে আমি টিকিট কেটে অনেক টাকা, 1 কোটি টাকা পেয়ে যাব, আমি কোটিপতি স্বপ্ন দেখছি। কার উদাহরণ? ফ্যান্টাসির উদাহরণ। দেখো, his needs or achieves any goal only in the imagination to overcome frustration। যার গুড মেন্টাল হেলথের একজন পার্সন, কখনোই সে অলিক কল্পনার জগতে যাবে না। সে কি করবে, সে তার জন্য হার্ড ওয়ার্ক করবে, তার জন্য অ্যাকশন করবে। যখন তার ফ্রাস্ট্রেশন, হিজ ইগো এক্সারসাইজেস, এগুলোকে ওভারকাম করার জন্য কি করছে, ইমাজিনেশন কল্পনার আশ্রয় নিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ফ্যান্টাসি। এবার কিছু উদাহরণ আমি বলেছি, তোমরাও কিছু উদাহরণ নিজের মতো করে রেডি করবে। আচ্ছা, দেখি ইমোশনাল। আচ্ছা, রিগ্রেশন দেখো, এটা এক ধরনের ডিফেন্স মেকানিজম, নিশ্চয়ই তাই হবে, আমরা সেটাই পড়ছি। হুইচ ওয়ান পারফর্মস রিভার্টেড বিহেভিয়ার অ্যান্ড অ্যাটেনশন অফ parents toward an elder child due to a new addition to the family may result in the elder one reverting। অর্থাৎ আমরা বিহেভিয়ারটাকে, আগের বিহেভিয়ারকে আবার পুনরায় করার চেষ্টা করি। যেমন পরিবারে যদি কোনো নতুন মেম্বারের অ্যাডিশন হয়, তখন যে এল্ডার চাইল্ড থাকে, সে কি করে, সে তো দেখছে যে ফ্যামিলি মেম্বার্সরা তাকে, ওই যে নতুন যে অ্যাডিশন যে চাইল্ড, তাকে আদর করছে, খাওয়াচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, তখন সে তার নিডকে ফুলফিল করার জন্য
এল্ডার যে চাইল্ড থাকে সে ওই ছোট বা নতুন সদস্যের মতনই অ্যাক্টিভিটি করতে থাকে, সেটাকেই বলা হচ্ছে রিগ্রেশন। ডিসপ্লেসমেন্ট কি? আমাদের ইমোশনকে কি করি, আমাদের এক জায়গার হতাশাকে আমরা অন্য জায়গাতে ডিসপ্লেস করি। অর্থাৎ অফিসে কি হয়েছে, অফিসে বসের সাথে খুব রাগারাগি হয়েছে, কোনো বিষয় নিয়ে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই ব্যক্তি বাড়িতে এসে তার থেকে যে উইক পার্সন আছে তার উপরে সেই সমস্ত অ্যাগ্রেসিভটা, সমস্ত রাগ, ক্রোধ, অ্যাঙ্গারনেসটা উপড়ে দিল। কেন দিল? ওই যে চিন্তা তার মধ্যে হচ্ছে, আমার তো এটা হয়েছে, তার যে খারাপ লাগাটা থাকছে, যতক্ষণ না সে তার ইমোশনকে ওগড়াতে পারছে ততক্ষণ তার মধ্যে ওই হতাশাটা কাজ করছে। সেটা থেকে বেরিয়ে আসার জন্য, অ্যাডজাস্ট করার জন্য সে কি করলো, বাড়িতে এসে তার থেকে যে উইক পার্সন আছে তার উপরে সেটা বর্তে দিল। সেটাকেই বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো একটা উদাহরণ আমি ওটা দিলাম, আর একটা কি হচ্ছে, such reaction protects the individual from expressive dangerous hostility, getting into a state of depression or any suicidal actions. Clear? দেখো আনডুইং কি হচ্ছে, এগুলো সঙ্গে তুমি আগে যেগুলো পড়েছো ওর মধ্যেও কিছু কিছু মিল রয়েছে। আনডুইং মেকানিজম ইজ ইউজ টু মেক সোশ্যালি আনস্পেক্টেবল অ্যাক্টস, ফিলিংস, এক্সপ্রেশন অ্যান্ড থটস ineffective. টু অ্যাপোলজাইজ ফর মিস্টেক, অর্থাৎ কি হচ্ছে এখানে, আমরা যে আমাদের জীবনে ভুল করি, ব্যর্থতামূলক কাজকর্ম করি, সেটাকে অ্যাপোলজাইজ করার জন্য আমরা কিছু অ্যাক্টিভিটি করি। যেমন বন্ধুকে কি করলাম, বন্ধুকে বা ফ্যামিলি মেম্বার্সকে আগে আমি নানান ধরনের কুরুচিকর মন্তব্য তার প্রতি আমি করলাম, করে এবার আমার মনে মনে খারাপ লাগছে, তার জন্য কি করলাম, তার জন্য আমি কিছু গিফট নিয়ে এলাম, যে না আমি তো এগুলো বললাম, মনে মনে ভাবছি এগুলো তো ঠিক হলো না, তার জন্য আমি কিছু গিফট নিয়ে এসেছি। গিফট দিয়ে ওই যে তাকে কুরুচিকর মন্তব্য করলাম সেই বিষয়টাকে থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, সেটাই হচ্ছে আনডুইং। টু অ্যাপোলোজাইজ ফর মিস্টেকস। আচ্ছা, এখানে হোমওয়ার্ক আমি তোমাদের 10টা কোশ্চেন দিয়ে দেবো, তোমরা করার চেষ্টা করো, আর যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাকে নেক্সট ক্লাসে জানাবে। তার আগে বলছি প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়ো, নিজেরা রিডিং পড়ো, রেকর্ডিং ভিডিও দেখো, লাইভ ক্লাস তো করলেই, তারপরে নিজেরা পয়েন্ট করবে, নোট তৈরি করবে, করে যেটা অসুবিধা হবে বলবে। আর নতুন ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে 2025-এর, তার জন্য আমাদের বৈঠক ইনস্টিটিউশনের হোয়াটসঅ্যাপ নাম্বার আগেই বলে দিয়েছি, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, যোগাযোগ করো, তোমাদেরকে হেল্প আমরা অবশ্যই করব।